তো প্রচুর চালাতে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে যায়। মাথা ঘুরায়, তাপদাহ সহ্য করে গাড়ি চালাই, আমরা খুব অসুবিধায় আছি। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে। সতর্কবার্তা ছিল, এটা আমরা আরো 72 ঘন্টার জন্য এক্সটেনশন করেছি। আপনি দিলে পৃথিবীর কেউ নাই বাধা দিতে পারে, আল্লাহ আপনি দিলে কেউ নাই জিজ্ঞাসা করতে পারে। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ, হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী দেশটি, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী, নিজস্ব সম্পদ নিয়ে লড়ছে বাংলাদেশ। অব্যাহতি দেয়ার পরদিনই কায়সার কামালকে এক হাত নিলেন খোকন, বললেন আওয়ামী লীগের এজেন্ট, দল থেকে বহিষ্কারের দাবি। ভাঙনের মুখে বিএনপির আইনজীবী ফোরাম। এবং এমভি আবদুল্লাহ নাবিকরা সুস্থ আছেন, দেখা করতে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। সঙ্গে আছেন বাংলাদেশ মিশন ও জাহাজ মালিক পক্ষের 15 প্রতিনিধি। ভয়াবহ তাপপ্রবাহে শহর, নগর, বন্দরে ওষ্ঠাগত প্রাণ। তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী। তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও 3 দিন। এদিকে হিট স্ট্রোকে রাজধানী বাগেরহাট ও ঝিনাইদহে 3 জনের মৃত্যু হয়েছে। তো প্রচুর গাড়ি চালার খুব সমস্যা হয়ে যাচ্ছে, গরমের জন্য চালাতে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে যায়। প্রস্রাব করে জ্বালা পড়া শুরু করে দেয়, আর শরীর মানে ওই ধুলামেলাতে চুলকানির মতো হয়ে গেছে। গরমের কারণে মানে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে মানে অফিসে আসতে পারি না ঠিক মতো। জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা। কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। ভয়াবহ তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। শিশু, বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন, রোদ থেকে বাঁচতে ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ। এদিকে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা। চিকিৎসকরা বলছেন সবথেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী। তবে যাদের ওবিসিটি আছে, যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না, আর যারা নিয়মিত মদ পান করেন, তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক। সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে, শরীর নিস্তেজ হয়ে গেলে, জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিট স্ট্রোকের লক্ষণ। ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে, তার সাথে আসলে পানি শূন্যতাও কমে আসবে এবং এই দিয়েই বুঝবো। তারপর সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে, তার আগে তার খুব দুর্বলতা থাকবে। রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে, থাকতে হবে সতর্ক। যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, যতটা সম্ভব বাইরে বের না হওয়া, গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা, খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলের ঢালা সুতি কাপড় পরতে হবে। বড় কায়িক পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে, পারলে সেগুলাই করতে হবে। যখন রোদের তাপ বেশি থাকে তারা পারতপক্ষে বাইরে বের হবেই না। এটা হাসপাতালেই আমাদের প্রয়োজনীয় খাবার, স্যালাইন এবং যে প্রাথমিক পরিচর্যা, হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা।
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। বিশেষের নামাজে ৩ শতাধিক মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। আল্লাহ কার কাছে যাব মাওলা? ইয়া আল্লাহ, এতগুলো মানুষ, ইয়া আল্লাহ আপনার বান্দা, হয়তো নাফরমানি আমরা করি, আমরা গুনাহ করি মাওলা। ইয়া আল্লাহ, তারা এই ঘোরতর রোদের মধ্যে ইয়া আল্লাহ। এদিকে বৃষ্টির আশায় কুষ্টিয়াতেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে নামাজি অংশ নেয় শিশু বৃদ্ধ সহ ২ শতাধিক মুসল্লি। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এদিকে কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। বিকেল 5:30টার দিকে শহরে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। এতে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে। প্রায় 30 মিনিটের বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা কমে আসে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে 2013 সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এবার নবম আসর বসল ঢাকায়। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন 104টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এর বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। কাল দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধ বিমান এসকর্ট মহড়ায় পথ দেখিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়।
সোমবার বিকেল 5টায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2 দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে। বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতীয় সঙ্গীত বাজিয়ে 3 বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে। ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন 3 বাহিনীর গার্ড। পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয়। লাল গালিচায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদ আল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা। এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে। হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ আল থানি। মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী কাতার। এছাড়া বন্দর করিডোর তৈরি সহ পণ্য পরিবহন নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সন্ধ্যায় কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেন কাতার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে ঢাকার বাণিজ্য দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর দোহার নেতৃত্বে ছিলেন কাতারের বাণিজ্য শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সালমান এফ রহমান জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে ঢাকার দেয়া প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি দেশ কাতার। বাণিজ্য প্রতিমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যেটাতে তারা খুবই ইন্টারেস্ট দেখিয়েছে। সেটা হলো যে আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বন্দর করিডোর হিসেবেও ভাবছে বন্ধুপ্রতিম দেশটি। তারা লজিস্টিক্স, তারা ট্রেডিং করিডোর গুলি দেখতেছে। তো তারা বলতেছে যে হ্যাঁ, আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই, তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডোর যদি আমরা ক্রিয়েট করতে পারি, ট্রেডিং করিডোর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডোর তৈরি করা যায়। তবে বৈঠকে জ্বালানি তেল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দুদেশের আগ্রহ রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ ও ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ড সুকুক নিয়ে বড় পরিসরে কাজ করার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত নেয়ার 4 দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামার কথা জানালো দুদক। সংস্থাটির সচিব জানান, বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের রিট এবং দুদকে আবেদন করেন 2 আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন 1 আইনজীবী। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক। এতে বলা হয়, গণমাধ্যমের রিপোর্ট দেখে গত 18 এপ্রিলই বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। 1 উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। তাহলে 5 দিন কেন নিশ্চুপ ছিল দুদক? ঈদ উল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন তখন।
আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল। দুদক সচিব জানান, গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলে দাবি করেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। পরিবার হাসি মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। অব্যাহতি পাওয়ার পরদিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুধু সমালোচনাই নয়, কায়সার কামালের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে। ভাঙনের মুখে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অব্যাহতি পাওয়ার পরদিনই ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোমবার আইনজীবী সমিতির 1 নম্বর হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, দলের আইন সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে। খোকনের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেন তিনি। তার নির্দেশেই বসেন আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে। তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান, উনি তো কিছু বলেনি। কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র প্রশ্ন আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি খোকন। এদিন কায়সার কামালের অতীতের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। সে হলো একটা কুলাঙ্গার, একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করতো, এত নৈতিক স্খলন, সেগুলো কিভাবে নেতা হয়? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবার নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ মাত্র 4টি পদে জয় পায় তারা। ভোটে অনিয়মের অভিযোগ এনে বিজয়ী 4 জনকে দায়িত্ব না নিতে চিঠি দেয় আইনজীবী ফোরাম। ফোরামের এই সিদ্ধান্ত অমান্য করে 4 এপ্রিল সভাপতির দায়িত্ব নেন খোকন। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় রোববার ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ থাকলেও সরকারের সঙ্গে নানা খাতে সহযোগিতা বাড়াতে উন্মুখ ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে এক আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত বলেন, বিশ্বে নানা অস্থিরতায় রোহিঙ্গা সংকটের গুরুত্ব কমলেও ইইউতে এখনও যথেষ্ট গুরুত্ব রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত 8 মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে উল্লেখ করা হয় 7 জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না, নির্বাচনে ছিল না প্রতিযোগিতামূলক পরিবেশ। এই প্রতিবেদন প্রকাশের 1.5 মাসের মাথায় সোমবার দৈনিক আমাদের সময়ের আয়োজনে এক আলোচনা সভায় উপস্থিত ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তবে এদিন ইউরোপিয়ান ডেলিগেশনের প্রধান বলেন, ইইউ পর্যবেক্ষকদের সুপারিশ সরকার ও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। নির্বাচন ঘিরে নানা পর্যবেক্ষণ থাকলেও ইইউ সামনের দিনে সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। We are now in a phase of future-proofing our relation with Bangladesh. That means engaging on all fronts. It means engaging on political issues. It means engaging on commercial issues. It means being supportive on Rohingya. It means collaboration on climate change, migration. This is a very important partnership. It's an indispensable relationship, and we are working on all fronts with this government to our mutual benefit. বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ার কারণে রোহিঙ্গা সংকট দৃষ্টি হারাচ্ছে। 2023 সালে প্রস্তাবিত অর্থের 50% মেলেনি। তবে ইউরোপীয় ইউনিয়নে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানান রাষ্ট্রদূত। Instability in many countries, and that is taking both attention in terms of media but also political attention. We're trying to keep the flame alive for the Rohingya crisis, and it is still a crisis. It's paradoxically, I think, the situation in Myanmar and the instability and the violence and the conflict is redrawing attention to the whole situation. এদিকে জিএসপি প্লাসে উত্তরণের শর্ত পূরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। এছাড়া অবৈধ অভিবাসীর বদলে বৈধ পথে ইউরোপ যাওয়ার দিকে জোর দেন চার্লস হোয়াইটলি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এর আগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে মুক্ত নাবিকরা সম্পূর্ণ সুস্থ আছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতে গতকাল রোববার 2:30 থেকে বহিনুঙ্গরে অবস্থান করছেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ। বিকাল 4টার দিকে সংবাদ সম্মেলনে জানানো হয় MV আবদুল্লাতে আরোহণ করতে যাচ্ছেন মালিকপক্ষ এবং এখানকার মিশন কর্মকর্তারা। জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে বহির্নোঙ্গরে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই আজমানের হামরিয়া যে তাদের আছে পোর্ট আছে সেখানে নোঙ্গর করবেন। অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে, কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে, নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে। এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। 15 সদস্যের একটা প্রতিনিধি দল জাহাজে আরোহণ করার জন্য রওনা দিয়েছেন। সেখানে কতক্ষণ সময় লাগে এখনো নিশ্চিত না। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন সেখানে গিয়ে নাবিকদের খোঁজখবর নেবেন, তাদের সুস্থতা প্রসঙ্গে জ্ঞাত হবেন এবং তাদের মধ্যে 2 জন দেশে উড়োজাহাজে করে ফিরে যাওয়ার কথা রয়েছে। যদি আরও কেউ উড়োজাহাজে ফিরে যেতে চায় তাদেরকেও সেই ব্যবস্থা করবেন এবং বিষয়টি অনেকটা নাবিকদের উপর ছেড়ে দিয়েছেন মালিক কর্তৃপক্ষ। এখন এই পর্যন্ত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবুজ দেশে মরুর তাপ, ভয়াবহ গরমে গ্রাম শহরে ওষ্ঠাগত প্রাণ, বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ। আল্লাহ আপনি দিলে পৃথিবীর কেউ নাই বাধা দিতে পারে, আল্লাহ আপনি দিলে কেউ নাই জিজ্ঞাসা করতে পারে। যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব, ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী। নিজস্ব সম্পদ নিয়ে লড়ছে বাংলাদেশ। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।